রাশিদ রহমান, আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার পোস্ট থেকে পড়লাম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই তথ্যটির উৎস কি, কোথা থেকে জানলেন, কিভাবে জানলেন, কে দিল এই তথ্য? ডক্টর কলিমুল্লাহ এরকম কথা বলছেন, যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। জি রাশিদ রহমান। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে, আমাদের তো বিভিন্ন পর্যায়ে বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এখন সঙ্গতার কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন, ভারত বলুন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, যেই দেশকে আপনি টেনে আনেন না কেন, দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা, গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না। আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ, এক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? শুধু কি একদিনের নির্বাচন না। জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নির্বাচনও একটা আলোচ্য বিষয় ছিল বটে, তাই না? তা নির্বাচনটা কেন? গণতন্ত্রের জন্য। এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয়, কোন দেশে আপনি যদি বিনা বিচারে মৃত্যুবরণ করেন, সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসাবে ধরেন না কেন, সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না, সেটা পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে। সেই জায়গা থেকে আমি যেটুকু খবর পেয়েছি, ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক, এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন। এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করুক, এটা চায় না। এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক, এটা চায়। তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা। কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন, সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল পার্টি লিডার। He himself is a democratically elected political soul. So obviously কোনো না কোনো একটা মেকানিজমে কিছুদিন পর পর পলিটিক্যাল কনভিকশন এবং কমিটমেন্টের যে জায়গাটা, এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে। এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ। সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেবার কে, সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো। কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি। কারণ আওয়ামী লীগ, এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তারা বিভিন্ন তথ্য জানে, সেখানে বলতে পারতো। আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি, যদিও এখন গভীর রাত, সবার সাথে কথা বলবার সুযোগ নেই, কারো কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না। আমি নাজমুল হাসান করিমুল্লাহ আপনার কাছ থেকে একটু এই বিষয়টা শুনি, যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি। কিভাবে পেলেন, মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য, আপনার ব্যাখ্যা কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমি সম্মানীয় রাশেক রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেক রহমানের সূত্রের সঙ্গে ট্যালি করে। রাশেক রহমান তো সূত্রটা বললেন, তবে না, উনি বললেন না। আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ, তিনি আমার মতো একজন টকশো শিল্পী, ভারতের নাগরিক, এবং আরেকজন, তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি। এবং তরুণ ঘোষ আরেক ধাপে গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক, তার আগে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি। 1, 2, 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভারত সরোগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময়। এবং অনেকে আরেকটু খোলাসা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুরঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর সেখানটায়। এবং একটা সাজ রবও আছে। আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে। সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র, আর হাতে গোনা কটি দেশ তারা শত্রু রাষ্ট্র।
তার মধ্যে সম্প্রতি 6টি রাষ্ট্রের আপনার লেবেলিং তারা করেছেন। তার মধ্যে 5ম স্থানে আছে বাংলাদেশ শত্রু রাষ্ট্র হিসেবে। খেয়াল করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি, ডিজুরো বেসিস, যে আপনার 71-এ মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় 1 বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে, এবং 6 ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল। নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল। এখন তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইনফর্মালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসলো ভারতে, সম্ভবত 3রা ডিসেম্বর, তারপর ভারতের আর কোনো উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে, কারণ দ্যাট ওয়াজ এ ইনল্যাটারাল অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভ পশ্চা, যেটি সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল ইনল্যাটারালি অ্যাকশনে গেছে এগেইনস্ট আইরান, সেরকম একটা বিষয়। যাই হোক, ইতিহাসের অংশ। বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে, তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, তারপর আম পাঠানোর যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি, সেটার ভেতরের খবর যেটি, সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি আম, কিন্তু সবিনয়ে তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছেন। জি জি, কিন্তু ওই যে মানে সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে বলে বলছেন ডক্টর কলিমুল্লাহ, মানে ভারতের মিডিয়া, তরুণ ঘোষের বরাত আপনি দিচ্ছেন, কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি অনেকগুলো পত্রিকা বা মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম, তারা অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন, ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছেন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে, সেখানে তো এটি আসছে না। মানে ভারতের মিডিয়াতে আবার অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয়, অনেক গুজব হয় ভারতে। এটি গুজব না, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? কারণ আওয়ামী লীগ এটি দাবি করছে না কোথাও। কথা নয়। আমি রাশেদ রহমান বোধহয় কিছু বলতে চেয়েছিলেন, আপনারটুকু শুনে নিয়ে একই প্রশ্ন রাশেদ রহমানকেও করবো, আপনার কাছ থেকে একটু শুনে নিই একটু। আমি যেটি বলবো সেটি হচ্ছে, এটিও শোনা গেছে যে সপ্তাহখানেক আগে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলগুড়ি নেক, যেটাকে চিকেন নেক বলি আমরা, সেই জায়গায় তার পদচিহ্ন এঁকে গেছেন, ঘুরে গেছেন, পার্সোনাল টাচ দিয়ে গেছেন। সেটাও খুব সাজেস্টিভ। এখন আপনার কতগুলো অপশন আছে, তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক, আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার মতো কিছু বিষয়, আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার বেলিজারেন্ট একটা পোস্টার নিয়ে এগিয়ে আসা, এবং তার ফলে ডিজুরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে, শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন, মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, বা এক অর্থে যিনি পদত্যাগ করেননি বলে জনশ্রুতি আছে, তিনি 2029 পর্যন্ত তার ক্যারিয়ার সে পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন। তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে, যে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন। এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো, যে বর্তমান যে ইউনূস শাহী হুকুমত আছে, এই হুকুমতের আমলে হয়তো নয়, পরবর্তী আরেকটি হুকুমত, যেটি আপনি আরো আলোচনা বলছেন যে ইউনূস হুকুমতের আমলে নয়, পরবর্তী, তাহলে পরবর্তী আরো কিছু হবার একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু হয়তো বা আগামী মাসে। আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি আসবো আপনার কাছে, যে ইউনূস হুকুমতের পরে আগামী মাসে হয়তো বা নতুন হুকুমত আসবে, সেটা নিয়ে কথা জানতে চাইবো। রাশেদ রহমান, এই আপনার কাছে ওই একই প্রশ্ন, আপনি তথ্যটা ডক্টর কলিমুল্লাহ যেমন একজনের বরাত দিয়ে বলছেন বা কিছু বরাত দিচ্ছেন, আপনি কোনো তথ্য সূত্র বলছেন না, কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না, মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে, দলের মুখপাত্র হিসেবে দাবি করে কেউ বলছে না, ভারতের কোনো গণমাধ্যম বলছে না, আপনি আসলে কেন বলছেন? মানে দল থেকে কোনো দায়িত্ব প্রাপ্ত হয়েছেন আপনি এটা বলবার জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দলের মুখপাত্র আছে নাকি কেউ? জানা নাই, মাঝখানে কয়েকজন দাবি করেছেন, কিন্তু কেন আপনি এত বড় প্রোগ্রাম করতেছেন? আমি বলেছিলাম আপনাকে, আমাদের একটা কথা বলেছে মোহাম্মদ আরাফাত একটা সময় বলেছেন, দাবি করেছেন তাহলে যেটা হয় কি, যে আমাকে যে আপনি আমন্ত্রণ জানালেন না, ওই জায়গাটাকে ছোট করা হয়ে যায়। দলের মুখপাত্র আছে কিনা আপনিও জানেন না, আমি বিশ্বাস করি। ওই যে একবারই দেখে জেনেছিলাম, তারপরে আর জানি না। বিবিসিও মুখপাত্র বলে বরাদ দিচ্ছেন, নাম বলেন। আপনি তো একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী, আপনি তো কোনো কাগজ পান নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হতো মুখের কথা না, আমি এসে বললাম আহা হা আমি আগামীকালকে মুহূর্তে, ব্যাপারটা এরকম না।
বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেন্ট্রাল কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রেসিডিয়াম আছে, সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ, সেখানে আপনি অফিসিয়ালি জানবেন, ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ, তার মাধ্যমে জানবেন যে অমুক আমাদের আজকে থেকে মুখপাত্র। ইটস এ ভেরি বিগ পোস্ট, ইটস নট এ স্মল থিং। তো এখন আমি তো আর কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করিনি। আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের একজন সমর্থক, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি, এখনো বলছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস, এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে, কথার কথা বলছি, কোনো একদিন এটা জলে ডুবে গেল, পানিতে ডুবে গেল, হ্যাঁ, বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এখন আমার ধরেন ইলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো, তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবে বঙ্গবন্ধুর কথাই তো বলি। বঙ্গবন্ধুর কথা ছাড়া তার বাংলাদেশ হয় না, ঠিক আছে? তো আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে। এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন, তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন। তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই, একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র, এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই। সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না। তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আপনি বলছেন এই কথাটা সত্য কিনা, এটা নিয়ে তো আমি ঝগড়া করবো না, তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ। যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক, যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, খুব বেশি কিন্তু নাই, বেগম খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, এরকম 2 জন 3 জন, নট টু মেনি, রাইট? এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায়, এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের 40 থেকে 50,000 লোক ভারতে অবস্থান নিয়ে, আশ্রয় নিয়ে, সেখান থেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। সুতরাং ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন, আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায়। আপনি জানেন কে চালায় আওয়ামী লীগ থেকে? কাগজ দেখেছেন? সুতরাং ও এলো না কেন ওটা উত্তরই তো আমি দিতে পারবো না। আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছে 5 তারিখে, ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে, স্যার আপনি নিজেও খেয়াল করছেন 8 তারিখে। তো 3 দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে 3 দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি। এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না। আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি, বেচারারা খুব কষ্টে আছে, ব্যথায় আছে, অত্যাচারিত, লাঞ্ছিত, নির্যাতিত অবস্থায় আছে। সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই, যাকে আমি বিশ্বাস করি, তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন, আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে যদি স্বতঃপ্রণোদিত ভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি, তার মানে আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে, আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে আছেন। আমার এই প্রশ্নটা একটু শুনে তারপর আপনি যোগ করে বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য, আপনি প্রকাশ কেন করছেন? না, আমি প্রকাশ কেন করছি বলছি, এটা একটা মজার ব্যাপার। আপনি আবার হ্যাঁ, এটা ওটা একটা স্পেস দিতে হবে, বলতেছি। তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো, এখন তো বলবো না। বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না। ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না, আমি অকপটে স্বীকার করছি, আমি অ্যাক্টিং লাইক এ হুইসেল ব্লোয়ার। কিন্তু আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, কারণ মাঝে মাঝে হুইসেল ব্লোয়ার তো হতে হয়, আমার দলটার জন্যই তো হতে হবে। আমি তো দলটাকে ভালোবাসি। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এটা তো আর মানতে পারছি না, আপনি যত যা কিছুই বলেন। বা দিনে দুপুরে আপনি নিয়ে রশিদে ঝুলা রাখবেন, গুলি করে মারবেন, হ্যাঁ, এটা তো আসলে হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আপনি 7 জন বীর শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন, আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন, আপনি জাতীয় 4 নেতার নাম মুছে ফেলতেছেন, এটা তো রাশেদ রহমান মেনে নিতে পারছে না। হ্যাঁ, আমি নিরুপায়, আমি দুর্বল, ঠিক আছে, আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই? বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটাকে আমি জারি করতে পারি না? আমি সেটাই করছি। এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না, আমার জন্য তো খবরটা গোপন না, আমাকে তো কেউ গোপনীয়তার শপথ পড়ায় নেই। আপনি আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছেন কোন একটা বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য, বিয়ের সম্বন্ধের আলাপটা গোপনীয় হয়েছে, বিয়ের অনুষ্ঠান তো তার গোপনে হবে না, এটা তো সানাই বাজিয়ে আলতা ফিতা দিয়ে অনুষ্ঠান তো এখনো হয় নাই, মানে সেই যে আলোচনাটা গোপনীয় সেটাই আপনি বলছেন। এটা বলে কি আপনার দলে লাভ হচ্ছে? একটু একটু কবুল 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 3 কবুল হয়তো এখনো বলেন নাই, কিন্তু গান বাজনা তো তার গোপনে হয় না। হ্যাঁ, গায়ে হলুদ তার বিয়ে না, কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয়। এখন আপনি বলতে পারেন যে রাশেদ রহমান আপনার কেন এত আনন্দ লাগলো? না, আমার আনন্দ লাগে নাই, আমি আশান্বিত হয়েছি। কেন আশান্বিত হয়েছি? দিনের শেষে বাস্তবতা কি, যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন, উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন, যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই, কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনও বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই, তাকেও বাধ্য হয়ে
ওই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং উনি তো আর অত অ্যাক্সেস পাচ্ছেন না আমার মতো, বা ডক্টর কলিমুল্লাহ, হি হ্যাজ লট অফ কানেক্টিভিটি ফর মেনি ইয়ার্স, সব তো আলাপ করা যাবে না। তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট, আমি এর ভিতরে পকেটের ভিতরে দেখে দিতে পারি, বাট আই ফিল লাভ অ্যান্ড এক্সট্রিম ডেডিকেশন টু দ্য পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি অফ বাংলাদেশ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার সাথে ক্ষমতা গ্রহণ করা, ক্ষমতা দখল করা, মন্ত্রী হওয়া, এমপি হওয়ার কোনো মানে সম্পর্ক এটাতে আপনি আশান্বিত হবার মতো খবর বলে শেয়ার করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না, আপনি তো বলতে দেন। না, আমিও প্রশ্নটা করতে দেন। প্রশ্নটা হচ্ছে ভারত চাওয়ার কে, যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, রাজনীতি করবে, এটি ভারত চাওয়ার কে, এক, এবং দুই, এই তথ্যের মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে? বাংলাদেশে আওয়ামী লীগ তার নিজ যোগ্যতায় ফিরতে পারে না, ভারত সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে। হ্যাঁ, এটাই ব্যাপার, যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয়, যখন ফ্ল্যাশ হয়, তখন এটা আপনার কাজ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এই যে আপনি তীর্যকভাবে জিনিসটাকে দেখলেন, ব্যাপারটা আসলে ওরকম না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই নেয় নাই। ইউ আর মিসরিডিং দ্য লাইন। ভারতের কথাটা তো খুব সহজ। আমি আপনার বাসায় গেলাম, আমি আপনার অতিথি, হ্যাঁ, এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশেক রহমানকে আপা তুলে দেন, ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো। ইউ টেল মি অ্যাজ এ হোস্ট, হোয়াট উইল ইউ ডু? ইউ উইল পিক আপ দ্য ফোন এন্ড ইউ উইল কল 911, পুলিশকে কল করবেন, করে বলবেন যে দেখেন রাশেক রহমান দোষী কি দোষী না আমি জানি না, কিন্তু তিনি আমার বাসায় অতিথি, সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্তপাত হবে, খুনাখুনি হবে, এটা আমি যেমন দেখতে চাই না, আমার ছেলে মেয়েও দেখতে চায় না, আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না। সুতরাং আপনি পুলিশ, আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম, ওনাকে নিরাপদে, এখন সেটা কি আমার বিচার হবে, সেটা কি আমার জেল হবে, সেটা কি আমার ফাঁসি হবে, সেটা তো বিচারক বুঝবেন। কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার জন্য, সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না। এটা হচ্ছে একেবারে মানবিক একটা ব্যাপার। এটা ভারত বলেন না, এটা পৃথিবীর যে কেউ, আপনি ইংল্যান্ডে বলেন, জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতা কর্মীরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্তরাঘাতে বা নৃশংসভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক? কেউ হ্যাঁ বলবে না, সবাই বলবে যে নো, we want law to take its own course. So এখানে যেটা বললেন প্রথম প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার, যে আমরা কি ভারত নির্ভর কিনা? না, হ্যাঁ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নিজ যোগ্যতায় পারে না, এটি প্রশ্ন, এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কে, যে বাংলাদেশ প্রত্যাবর্তন করে। আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে, সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না। এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমি কিন্তু অকপট স্বীকারোক্তি করি, আমি কিন্তু খুব যে রেখে রেখে চিন্তা ভাবনা করে নিজের, আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি, আমি দেশটাকে ভালোবেসে কথা বলি। আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে, এটাই বাস্তব। এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা, যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত্রা পরিচালিত হোক, এর সাথে আওয়ামী লীগের ভারত নির্ভরতার তো কোনো সম্পর্ক নাই। আমি তো আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা, অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে, কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে। তো ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না, সবাই তো সবার স্বার্থ বুঝবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যদি মনে করেন গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈর শাসক বসে যায়, এটা কি আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র খুব পছন্দ করবে? করবে না, তারাও গণতান্ত্রিক ধারা চাইবে, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, 5ই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি ছিল, আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি, আমি এখনো মনে করি আমাদের ত্রুটিগুলো আমাদের স্বীকার করতে হবে। কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান, সেখানে কি কোনো ত্রুটি নাই? তা নিশ্চয়ই আছে। আমি এখন এই জায়গায় আরেকটু আপনার কাছে স্পষ্ট হই, যে তাহলে মানে, কারণ এই প্রশ্নটা আমি ডক্টর কলিমুলের কাছে যে প্রশ্ন করবো তার সাথেও রেলিভেন্ট, যে ভারত, আপনি বলছেন সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত মানে গৃহীত হয়েছে, সেই সর্বদলীয় সভায় সিদ্ধান্ত নিয়েছেন না, সেটা আমার লেখনীতে দুর্বলতা থাকতে পারে। বেসিক্যালি তারা দেখতে চান, দে ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট টু প্রিভেইল। উনি তো কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবেন না। আমি বুঝতে পারিনি আসলে কি চাই, ভারত কি করছে, আপনি মানে লেখনীতে দুর্বলতা মানে কি? ভারত চাচ্ছে তার প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক আবহ বিরাজমান, জায়গাটা এখানে পরিষ্কার। অবশ্যই ভারত কোনো সামরিক বিমান নিয়ে, সামরিক ব্যক্তিকে নিয়ে, অস্ত্র নিয়ে এসে কাউকে বসাই দিবে না, এই কথা তো আমি লিখতে যাবো না, আমি তো উন্মাদ না। এটা ভারত সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন মানে কি? ইয়েস, অফকোর্স। মানে কি, যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন? নিরাপত্তা মানে কি? তার তো মানে বাংলাদেশের যে প্রচলিত আইন, কারণ এখন যেভাবে চলছে তার তো তার বিচারের সম্মুখীন হওয়ার কথা। এখন নিরাপত্তার কোনো প্রচলিত আইন নেই, এটা আপনাকে কে বলেছে? না, নিরাপত্তার আইন বলছি, আমি বলছি যে এখন যে প্রচলিত আইন, বাংলাদেশে বিচার কার্যক্রম যেহেতু চলছে, নিরাপত্তার আইনের কথা বলছি না, আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু, অতএব প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা। বিচার কাজের তো কিছু এক্সট্রাঅর্ডিনারি সাইডও আছে না? আপনি ধরেন, আমি যদি এখন এগুলো বলি অনেকের ভালো লাগবে না, ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি, জেলে ছিল তো
তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে, তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় নেই, সে জেলেই তো বসবে। কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকি তার মধ্যে থেকে তাকে এনে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে না। তো এখন আপনি জননেত্রী শেখ হাসিনা বিচার করবেন কি করবেন না ওটা পরের কথা। যদি করেনও, আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগাই দেন জোর করে, সেটা তো কেউ সাপোর্ট করবে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন, বিচার করতে পারলে করেন, প্রমাণ করতে পারলে করেন। উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন, আমি যা কথাবার্তা যা শুনলাম। কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন, মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল, তাহলে তো আপনি ওনাকে আনতে পারছেন না। তো এখন বিদেশি কমিউনিটির একটা অংশকে ইন্ডিয়া বটে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট military power in the whole world. Not only that, they are now within the first 5 economic powers of the world, correct? And growing. ওই জায়গা থেমে যায়নি, and growing. সেই জায়গা থেকে ইন্ডিয়া as a great international political player, if they expect that there should be a fair trial, there should be fair, equitable তাহলে কি opportunity ফেয়ার ট্রায়ালের জন্য ইন্ডিয়া বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা? to express what she wants to do. If they say that as a political party, Awami League, with whom they fought in 1971 to free the country from the clutches of Pakistan, they want the leaders and the workers of Awami League to be able to express their political views and will. There is nothing wrong in it. নাথিং রং বলছেন, কিন্তু আমি আসলে এটি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকে বুঝতে চাই যে রাশিদ রহমান যা বলছেন আপনি কি সেটাই বলছেন কিনা, মানে শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সসম্মানে পূর্ণ নিরাপত্তায়, সসম্মানে মানে কি তাকে কি বিচার মোকাবেলা করার জন্য মানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে? আমি আসলে এটি একটু ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকে বুঝতে চাই, মানে সম্মানীয় রাশিদ রহমান যে বক্তব্যটি বা বিশ্লেষণ বা ব্যাখ্যান যেটি হাজির করেছেন তার সঙ্গে আমি কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দ্বিমত করছি না। এক যে বিষয়টি সেটি হচ্ছে উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে। খেয়াল করে দেখেন আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এখনো কেউ কেউ বলেন যেহেতু তিনি পদত্যাগ করেননি বা তার পদত্যাগপত্র পাওয়া যায়নি, সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, সেটা নিয়েও ঝামেলা আছে। তাহলে খোলাসা করে বলতেই হবে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনেই সেনা হেফাজতে ছিলেন 5 তারিখ অনওয়ার্ড। এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল বেঞ্চে বসলেন সে রেফারেন্স দিলেন, এখানে কোন রকমের হায়াটাস বা ঝামেলা আছে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি, আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমাদের সিনিয়র সাংবাদিক এ কে এম পাটোয়ারি যখন এই বিষয়টা নিয়ে টক শোতে এটা ইস্যু হিসেবে তুললেন তখন তড়িঘড়ি করে তার এই দণ্ডমুক্তির ব্যবস্থা হলো। খেয়াল করেন, মানে একটার পর আরেকটা, মানে একটা ত্রুটি থেকে তার তো রায় হবার কথা ছিল যেদিন কথা, তাহলে বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন। এটা একটা প্রেসিডেন্স তৈরি করলো। কিন্তু ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায়ও, তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখে করা যাবে, কেউ মন্ত্রী হতে পারবেন দণ্ডিত অবস্থায়। আইনের যে প্র্যাকটিস যে আপনি যদি পুরনো কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম অর অ্যাব্রড, তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন। স্পিরিট অফ দ্য ল তাই বলে। মানে তাহলে ওই যে এখানে নানান রকমের গোজামিল আছে, এখানে নানান রকমের গোজামিল আছে, মানে পটভূমিতে সেই বিষয়গুলো ফোরফ্রন্টে আসবেই। কদিন লুকিয়ে রাখবেন, কদিন আপনি কোর্সিভ একটা স্টাইলে সবার মুখ বন্ধ করে রাখবেন, সেটা তো সম্ভব হবে না। আর বাকস্বাধীনতা বলতে একটা বিষয় আছে, তাই না? এখন ধরুন রাশিদ রহমান দেশের বাইরে আছেন, তিনি যতটা ফ্রিলি কথা বলতে পারছেন, আমি হয়তো অতটা ফ্রিলি কথা বলতে নাও চাইতে পারি, মানে কিন্তু বিষয়টা ফ্রিলি কথা বলতে চাইতে মানে ভয় কিসের? ভয় ডেফিনেটলি আছে। আপনার যে কোনো সময় আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর আবুল বারকাতকে কদিন আগে কথা নেই বার্তা নেই মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক মানুষ, সেই ভয়টা আপনারও আছে। আচ্ছা, আপনি বলছিলেন, জি সেটি ভয় বুঝলাম, স্পষ্ট একজন মানে তাকে সসম্মানে ফেরানোর পরিকল্পনাটা কিরকম? আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের হুকুমতে না হলেও হয়তো আগামী মাসেই, সেই বিষয়টাকে একটু স্পষ্ট করবেন, মানে কি আগামী মাসে কি? দেখুন, আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে গোপালগঞ্জে, এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ না? এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন, আবার কেউ কেউ বলছেন যে মাস্টার মাইন্ড যারা তারা হোমওয়ার্ক করেই
গিয়েছেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে। আবার এবার সময় আমরা দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুয়ে ঢুকে পড়ছে, মানে তাদের সেই মাদানি আর অবশিষ্ট নেই। তো এই বিষয়গুলো এবং তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন, ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সবসময় আমরা দেখেছি জেলা প্রশাসন কোন গোলমালের আশঙ্কা করলে তৎক্ষণাৎ 144 ধারা জারি করার ঘোষণা দিয়ে দেন। এখানে ট্যাগিং এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন, এবং আপনার যখন লাইভ অ্যামুনিশন ব্যবহার হলো, মানুষের মৃত্যু ঘটলো, তারপর তার 144 ধারা জারি করলেন, দায় সারলেন। তারপর আবার সেটাতেই শেষ হলো না, বিষয়টা সান্ধ্য আইন জারি করা হলো, এবং সান্ধ্য আইন জারি করে সেটা আবার এক্সটেন্ড করা হলো, তারপর আবারও 144 ধারা জারি করা হলো, এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে, ফলে তড়িঘড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করলেন যে হে গোপালগঞ্জবাসী, তোমরা মেইন স্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চাও, দিস অলমোস্ট লাইক লাস্ট কল, এখনই সময়, তোমরা রাজি হয়ে যাও, আর তা না হলে তোমাদের বিরুদ্ধে অবরোধ রচনা করা হবে 1 মাসের জন্য, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে, ওষুধপত্র যাবে না, বিদ্যুৎ, জল, গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে, যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে যারা সেবা দান করছেন তাদের সবাইকে উইথড্র করে নিয়ে আসা হবে, এবং যেটাকে আমরা কোস্ট আর্থ পলিসি বা পোড়ামাটি নীতি বলি সেটি অবলম্বন করা হবে। 1 মাস সময়ের মধ্যে যারা বেরিয়ে আসবেন তারা আর কখনো ফেরত যেতে পারবেন না, এবং 1 মাস পরে